গত 12ই এপ্রিল আমরা সবার জন্য নিটের আগে অক্সিজমের তরফ থেকে একটা মক টেস্ট অ্যারেঞ্জ করেছিলাম সবার জন্য, মানে যারা অক্সিজমের স্টুডেন্ট হোক কিংবা না হোক। তো আজকের এই ভিডিওটাতে সেই পরীক্ষাটাতে যে জুলজি পেপারটা ছিল, অর্থাৎ আমি বলেছিলাম যে কোশ্চেনটা আমি নিজে ব্যক্তিগতভাবে সেট করেছি, তার আমি সলিউশন করব। এখন এই প্রশ্ন নিয়ে অনেক স্টুডেন্ট বলেছে স্যার ব্যাপক কঠিন প্রশ্ন হয়েছে, অনেক কম নাম্বার পেয়েছে, অনেকে শেষ করতে পারিনি, লেংদি হয়েছে। আমি অবভিয়াসলি জেনে বুঝেই এই কোশ্চেনটাকে আমি চেয়েছিলাম একটু একটু যাতে ব্রেন স্ট্রমিং হয়, একটু যাতে ট্রিকি হয়। কিন্তু আমি একটা জিনিস তোদেরকে দেখিয়ে দেবো যে এই যে 45টা প্রশ্ন রয়েছে তার একটাও এনসিইআরটির বাইরের নয়। তো এই প্রশ্নটায় ফুল মার্কস পাওয়ার জন্য তোদের একটু ফোকাসড ডেডিকেশন দরকার ছিল। তো যাই হোক, আমি প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করে দিচ্ছি এবং তোরা দেখতেও পাবি অ্যাকচুয়ালি প্রশ্ন কঠিন ছিল না, বাট আমি এমন ভাবে ফ্রেম করেছিলাম কোশ্চেনগুলো যে কঠিন। এবং আমি বারবার যেটা বলি, পরীক্ষার সময় তোর যদি মনে হয় প্রশ্ন পড়ে, যেরকম এটা প্রথম প্রশ্ন ছিল, তোর প্রথমে দেখেই মনে হচ্ছে ঠিক আছে লেংদি কোশ্চেন, তাহলে তোর প্রথমে দেখেই এটা প্রথমে করার দরকার নেই, তুই পরের প্রশ্নে চলে যা। তুই পেপারে বেছে বেছে সহজগুলোকে আগে কর, শেষ কর, তারপরে ফেরত আয়। তো আমি সবসময় বলি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আগে তুই শেষ করে নে, যেগুলো তোর ওয়ান লাইনার, তোর জানা একদম সহজ, সেগুলোকে আগে শেষ করে নে, তারপরে কঠিন আয়। হ্যাঁ, অবভিয়াসলি জুলজি পেপারে বেশিরভাগ প্রশ্নই কঠিন ছিল, নিটে এরকম হবে না, মানে এতটা এরকম আসবে না অবভিয়াসলি। কিন্তু যেহেতু এটা মক টেস্ট, তাই মক টেস্টে সবসময় কঠিনের জন্য তৈরি থাকা উচিত। তো যাই হোক, আমরা শুরু করি। অ্যাকচুয়ালি প্রশ্নগুলো খুব সহজ, সবই এনসিইআরটি থেকে। এবার তোরা কতটা করেছিস না করেছিস সেটা দেখা যাক। যেরকম প্রথম প্রশ্নটা ফ্রগ থেকে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, 45টা প্রশ্ন আমি অ্যাকচুয়ালি যখন নিজে যেহেতু কোশ্চেনটা বানিয়েছিলাম, আমি সেই 45টা টপিক সিলেক্ট করে নিয়েছিলাম আগে, কারণ আমি তারপরে কোশ্চেন সেট করেছি। আগে আমি ভেবে নিয়েছিলাম যে এই 45টা টপিক থেকে কোশ্চেন দেবো। তো যে টপিক গুলোকে আমি সিলেক্ট করেছি সেই টপিকগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেরকম আমি ফ্রগের হার্ট থেকে কোশ্চেন দিয়েছি, তার মানে ফ্রগের হার্ট খুব ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন দেখবি ফ্রগের নার্ভাস সিস্টেম থেকে আছে, তার মানে আমি বোঝাতে চাইছি ফ্রগের হার্ট আর নার্ভাস সিস্টেমটা তোকে পড়তে হবে। দেখবি ব্রিদিং এবং এক্সচেঞ্জের একটা কোশ্চেন আমি ভলিউম এবং ক্যাপাসিটি থেকে দিয়েছি, তার মানে ওই টপিকটা ইম্পর্টেন্ট। তো যাই হোক, সেরকম ভাবেই সেট করা, এবং আমি সবাইকে বলবো যে এই টপিকগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট টপিক। তো প্রথম প্রশ্নটা ফ্রগ থেকে, ব্যাং থেকে। এবং আমি বলেছি যখনই এরকম স্টেটমেন্ট বেস প্রশ্ন আসবে তুই কিন্তু 2-3 বার পড়ার টাইম পাবি না, তোকে একবারই পড়তে হবে এবং পড়েই তোকে পাশে ট্রু ফলস লিখতে লিখতে যেতে হবে, যাতে আবার তুই পড়তে না পাস। তো আমি প্রথমে বলবো সাইনাস ভেনোসাস রিসিভ করে ডিঅক্সিজেনেটেড ব্লাড, যেটা লেফট এট্রিয়ামে ওপেন করে না রাইট এট্রিয়ামে ওপেন করে। সো দিস ইজ আ ফলস স্টেটমেন্ট। কোনাস আর্টেরিওসাস অ্যারাইজেস ফ্রম দ্য ভেন্ট্রাল সাইড, দ্য ভেন্ট্রিকল, ঠিক আছে, এবং তারপরে ডিস্ট্রিবিউট করে দেয়, এটা ট্রু স্টেটমেন্ট। আনলাইক ম্যামেলস, দ্য ফ্রগ ব্লাড ডাজ নট কন্টেইন হিমোগ্লোবিন। অনেকে এটা ইংরেজিতে ফেসে গেছে, মানে এখানে বলছে ম্যামেলসে যেরকম হিমোগ্লোবিন থাকে ফ্রগের হিমোগ্লোবিন থাকে না, বাট এটা ফলস স্টেটমেন্ট, ফ্রগেরও হিমোগ্লোবিন থাকে। সো দিস ইজ এগেন আ ফলস স্টেটমেন্ট। অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য লাংস এন্টার্স দ্য রাইট এট্রিয়াম, না লেফট এট্রিয়ামে ঢোকে, বাঁ দিকে অক্সিজেনেটেড ব্লাড ঢোকে। সো এগেন দিস ইজ আ ফলস স্টেটমেন্ট। তার মানে একটা স্টেটমেন্টই ট্রু, সেটা হচ্ছে 2, তো 2 অনলি। তো তুই দেখ, তুই যদি একবার এগুলো না লিখতে লিখতে পড়তিস তাহলে তুই ফোর্থ স্টেটমেন্ট এসে আবার অপশন থেকে ভুলে যেতিস যে আগের গুলো কি ছিল। তাই যখনই স্টেটমেন্ট বেস প্রশ্ন তুই আগে কমেন্ট করে দে যে এটা ঠিক এটা ভুল, কারণ আলটিমেটলি তোকে প্রশ্ন ওটাই জিজ্ঞাসা করবে যে ঠিক কি বা ভুল কি। তাই যখনই স্টেটমেন্ট বেস প্রশ্ন থাকবে তুই লিখতে লিখতে চল। তো তারপরে আর টাইম লাগলো না, তুই করে দিলি 2 অনলি। পরের প্রশ্নে যাই, আবারও একটা ফ্রগের নার্ভাস সিস্টেম থেকে কোশ্চেন। তো ফ্রগের এই দুটো টপিক খুব ইম্পর্টেন্ট, কারণ আগের বছর রেসপিরেশন থেকে কোশ্চেন এসছে, তো এবছর এই দুটো। আর একটা হচ্ছে ফ্রগের টেস্টিসের যে মেজরকিয়াম লেয়ার এবং ওইখান থেকে যে ভাসা ইফারেন্সিয়া বেরোচ্ছে 10 থেকে 12টা বিডার্স ক্যানাল হয়ে ইউরোজেনাইটাল ডাক্টে যাচ্ছে, ওই পাথওয়েটা ইম্পর্টেন্ট। তো যাই হোক, দ্বিতীয় প্রশ্নে যাই। দেখ, এইবার এই টাইপের প্রশ্ন যেখানে কিছু স্টেটমেন্ট আছে যেটা আগের বছর নিটে এসেছিল, কিছু স্টেটমেন্ট ছিল যেগুলো এনসিইআরটির বাইরের স্টেটমেন্ট। কিন্তু আমি বারবার বলছি তুই খেয়াল রাখবি এরকম কি এখানে কোনো স্টেটমেন্ট আছে যেটা এনসিইআরটি স্টেটমেন্ট, তুই সেইটাতে ফোকাস করবি। যেরকম এই প্রশ্নটা তোকে প্রথমেই দেখে নিবি কি জিজ্ঞাসা করেছে, কারেক্ট জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো প্রশ্ন পড়াটাও ইম্পর্টেন্ট, যে কারেক্ট জিজ্ঞাসা করছে না ইনকারেক্ট জিজ্ঞাসা করছে, না অল অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট এক্সেপ্ট। তো প্রতিটা শব্দ ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখানে থার্ড আর ফোর্থ ক্রেনিয়াল নার্ভ নিয়ে বলছে। আমার বক্তব্য এগুলো এনসিইআরটিতে নেই, আমি ছেড়ে দিলাম, ধরে নিলাম তুই জানিস না। 10খানা ভার্টিব্রা থাকে, দেখ 10খানা ভার্টিব্রা পড়িয়েছি, ছেড়ে দে। কিন্তু দেখ এইটা এনসিইআরটির লাইন যে ফোর ব্রেনের মধ্যে পেয়ার্ড অলফ্যাক্টরি লোব থাকে, পেয়ার্ড সেরিব্রাল হেমিস্ফিয়ার থাকে, আনপেয়ার্ড ডায়ানকেফেলন থাকে। সো দিস ইজ আ লাইন অফ এনসিইআরটি।
তার মানে তোর কিন্তু মনে হচ্ছে এটাই অ্যাপারেন্টলি, যেহেতু এটা ঠিক স্টেটমেন্ট, তোর ভাবার দরকার নেই। তো তুই যখন দেখবি যে কিছু স্টেটমেন্ট যেগুলো এনসিআরটির বাইরে, তুই তখন এনসিআরটির মধ্যেকার স্টেটমেন্টকে খোঁজার চেষ্টা করবি। সো দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট স্টেটমেন্ট। এবং লাস্ট যে অপশনটা ছিল যে ভেগাস নার্ভ, তার প্রথম কথা পন্স থাকে না, এই পন্স থেকে কিছু বেরোনোরও প্রশ্ন নেই, কারণ ফ্রগের পন্স থাকে না। সো অপশন সি। তাহলে এই টাইপেরও প্রশ্ন যেখানে কিছু স্টেটমেন্ট এনসিআরটির বাইরে, কিছু স্টেটমেন্ট এনসিআরটির মধ্যে, তুই এনসিআরটিটাকেই ফোকাস করার চেষ্টা করবি, তুই উত্তর পেয়ে যাবি। আচ্ছা, এটা তো ডাইরেক্ট এনসিআরটির প্রশ্ন যে তিনটে জিনিস এবং কাজ। লিকেজ প্রিভেন্ট করে, আমরা সবাই জানি লিক প্রিভেন্ট করে কে? টাইট জাংশন। সিগন্যালিং করে এক সেল থেকে আরেক সেলের মধ্যে আয়ন ট্রান্সফার, স্মল মলিকিউল বিগ মলিকিউল ট্রান্সফার, সো গ্যাপ জাংশন। এবং মেকানিক্যাল অ্যাডহারেন্ট, মানে যেটাকে আমরা সিমেন্টিং বলেছিলাম, এনসিআরটি তে সিমেন্টিং লেখা রয়েছে, তো এইটা অবভিয়াসলি লেখা রয়েছে এনসিআরটি তে অ্যাডহারিং জাংশন, কিন্তু যাই অপশনে যেহেতু অ্যাডহারিং জাংশন নেই, তাহলে প্রথমটা টাইট, সো ফার্স্ট অপশন ইজ টাইট জাংশন, তারপরটা গ্যাপ জাংশন, একটা অপশনেই রয়েছে, তো অপশন বি। এবং ডেসমোজোমও হবে, কারণ অ্যাডহারিং জাংশন এবং ডেসমোজোম ইজ অলমোস্ট সেম, বাট তুই প্রথম দুটো অপশনই অ্যান্সার তুই পেয়ে যাবি। তাহলে দুটো সেলের মধ্যে লিক প্রিভেন্ট করে হচ্ছে টাইট জাংশন, দুটো সেলের মধ্যে ইজিলি ট্রান্সফার করায় স্মল মলিকিউল বিগ মলিকিউল আয়ন গ্যাপ জাংশন, আর দুটো সেলকে সিমেন্টিং করে রাখে হচ্ছে অ্যাডহারিং জাংশন কিংবা ডেসমোজোম। তারপরের প্রশ্নে যাই, এটা হচ্ছে ভলিউম ক্যাপাসিটি থেকে প্রশ্ন। আমি বলেছি যখনই এরকম প্রশ্ন আসবে তুই পাশে এই টাইপের গ্রাফটা এঁকে নিবি। এইটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম, এবং এটা হচ্ছে টাইডাল ভলিউম, এটা এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এটা আইআরভি। আমি সবাইকে শিখিয়েছি এটা করতে। এবার কি প্রশ্নটা করেছে? আ পেশেন্ট ইজ আস্কড টু পারফর্ম আ ফোর্সফুল এক্সপিরেশন আফটার আ নর্মাল ইন্সপিরেশন। মানে নর্মাল ইন্সপিরেশন নিয়েছে, মানে কি টাইডাল ভলিউম নিয়েছে, তারপরে একটা ফোর্সফুল এক্সপিরেশন করেছে। তাহলে ফোর্সফুল এক্সপিরেশন করেছে মানে এতটা ছেড়ে দিয়েছে, টিভি ছেড়ে দিয়ে। তাহলে এখন লাংসে কত কি পড়ে রয়েছে? অবভিয়াসলি লাংসে ভাই আমি কি পড়ে রয়েছে? লাংসে এখন রেসিডুয়াল ভলিউম পড়ে রয়েছে। রেসিডুয়াল ভলিউমকে আমরা কিভাবে পাবো? তো দেখ, এমনিতেই একটা অপশনের রেসিডুয়াল ভলিউম আমি দেখতেই পাচ্ছি, তো রেসিডুয়াল ভলিউম। তো রেসিডুয়াল ভলিউম আমরা কিভাবে পাই? এই দুটো গোটা জিনিসটাকে কি বলে? এই গোটা জিনিসটাকে বলে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তার থেকে আমি যদি ইআরভি কে বিয়োগ করি, আমরা রেসিডুয়াল ভলিউম পাবো। সো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি মাইনাস ইআরভি ইকুয়াল টু আরভি। সহজ প্রশ্ন, একটু ল্যাঙ্গুয়েজটা কমপ্লিকেটেড। এই আর একটা প্রশ্ন আবারও তোর দেখে মনে হবে যেটা এনসিআরটির, বাট আমি বারবার বলেছি যখনই এরকম প্রশ্ন আসবে তুই অপশনে ফোকাস করার চেষ্টা করবি, কোনটা তুই জানিস। তো এখানে বলেছে যে ডিপ ব্রেথ নিয়েছে, ব্রেথ ধরে রেখেছে। তো যখনই আমরা ব্রেথ ধরে রাখি, আমরা যখন শ্বাস নিচ্ছি না, তো আমরা কার্বন ডাই অক্সাইড বাড়ছে। তো যখনই কার্বন ডাই অক্সাইডের বাড়ার কথা হয়, তোরা পড়েছিস কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলেই আমি তোদেরকে শিখিয়েছিলাম এইচ প্লাস বেড়ে যায়। তার মানে আমি ব্রেথটাকে হোল্ড করে রেখেছি, কার্বন ডাই অক্সাইড বাড়ছে, এইচ প্লাস বাড়ছে, মানে কেমোসেন্সিটিভ এরিয়া অ্যাক্টিভেট হয়ে যাবে। তো তোদেরকে আমি কিন্তু পড়িয়েছিলাম যে কেমোসেন্সিটিভ এরিয়া কোথায় থাকে। আমরা পড়িয়েছিলাম যে কেমোসেন্সিটিভ এরিয়া একটা তো ক্যারোটিড বডি, অ্যাওরটিক বডিতে থাকে, এবং আর একটাতে থাকে হচ্ছে মেডুলাতে, রেসপিরেটরি রিদম সেন্টারের পাশে। তুই যদি এই অপশনটা দেখিস, ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ CO2H প্লাস activate the chemosensitive area adjacent to respiratory rhythm center. So again it's a line of NCERT এবং this is the correct statement. কারণ যখনই তুই ব্রেথ হোল্ড করছিস, এটা কমন সেন্স, আমি শ্বাস যদি না নিই আমার শরীরের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়বে, এবং এটা NCERT বলেছে, আমিও বারবার পড়িয়েছি, কার্বন ডাই অক্সাইড যখনই আমাদের শরীরে বাড়ে কেমোসেন্সিটিভ এরিয়া অ্যাক্টিভেট হয়ে যায়। পরের প্রশ্নে যাই, এটা আবার একটা খুব মানে ছোট করে প্রশ্নটা আসতে পারে, বাট আমি একসাথে সব দিয়ে দিয়েছি। ম্যাচ দ্য ফলোইং, কারণ আমি জানতে চাই তুই সব কটা জানিস কিনা, যে কে অক্সিজেনকে ট্রান্সপোর্ট করে, কে কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট করে। খুব সহজ প্রশ্ন। আচ্ছা, এই টাইপের এমসিকিউর ক্ষেত্রে আমি বলেছি এটা যেরকম সহজ তুই করতে পারবি, বাট ম্যাচ দ্য ফলোইং এ তুই কিন্তু শুরুতেই তুই মোটামুটি দেখতে পারিস যে এমন কি কোনো অপশন আছে যেখানে চারটেই আলাদা আলাদা, তাহলে তুই সেই অপশনটাতেই ফোকাস করবি। কিন্তু অ্যাপারেন্টলি এখানে সেরকম অপশন নেই যেখানে চারটেই আলাদা আলাদা, এখানে দুটো দুটো রয়েছে। যেরকম আমি যেরকম দেখতে পাচ্ছি ডি, এই ডি অপশনটা 5 আছে, 3 আছে আর 1 আছে, মানে মোটামুটি ডিটাকে আমি যদি ফোকাস করি আমি কিছু অপশন এলিমিনেট করতে পারবো। তো ডিটাকে দেখি, ডি 7%, দেখ 7% মানে তুই জানিস কার্বন ডাই অক্সাইডের ট্রান্সপোর্টের কথা বলা হচ্ছে থ্রু প্লাজমা, কারণ এটা এনসিআরটি তে রয়েছে। তার মানে কার্বন ডাই অক্সাইড থ্রু প্লাজমা, তাহলে D5 হবে, এটা তো তুই বুঝে গেলি। এবার যখনই দেখ D5 হবে, তুই অটোমেটিক্যালি এই দুটো অপশনকে এলিমিনেট করে দিলি, তাহলে নয় 1 হবে আর 3 হবে। এখন তুই এটাকে দেখলেই পেয়ে যাবি, এ 2 না 3 সেটা দেখলি তোর উত্তর বেরিয়ে যাবে। 97% মানে তার কথা বলা হচ্ছে যে অক্সিজেন যায় হিমোগ্লোবিনের থ্রুতে। সো অক্সিজেন ক্যারিড অ্যাজ এ অক্সিহিমোগ্লোবিন, মানে এ হচ্ছে 2। তাহলে A2D5 একটা অপশনই রয়েছে, অপশন এ
তুই উত্তর পেয়ে গেলি, এবার তুই একবার ক্রস চেক করে নিবি যে B1 মানে 70% কার্বন ডাই অক্সাইড আর বাইকার্বনেট মিলে যাচ্ছে। তো এটা সহজ প্রশ্ন ছিল, কিন্তু ম্যাচ দা ফলোইং তাড়াতাড়ি করার উপায় এটাই, প্রথমে অপশন দেখবি, চারটে আলাদা আলাদা আছে সেই অপশনটাকে দেখবি, বা অ্যাটলিস্ট দুটো অপশন আছে বাকি দুটো আলাদা সেইটাকে দেখবি, প্রথমেই এলিমিনেট করে দিবি দুটো অপশন, তারপরে ওইটা থেকে আরেকটাকে ম্যাচ করাবি, তোর উত্তর ফাটাফাট বেরিয়ে যাবে। কিন্তু তুই যদি পুরোটা পড়তে যাস সেক্ষেত্রে টাইম লাগতে পারে। এটা সহজ ছিল, এটা হয়ে যাবে, বাট আদারওয়াইজ টাইম লাগবে। আমি এই ক্লাসটাতে কিন্তু শুধুমাত্র যে তোদেরকে সলিউশন করাচ্ছি তা নয়, পরীক্ষার দিন কি কি বলতে হবে, কি কি করতে হবে, সেই কথাগুলোও কিন্তু আমি শেখানোর চেষ্টা করছি, বিভিন্ন সিচুয়েশন আসতে পারে। আবারও এটা খুব সহজ প্রশ্ন, তোকে সরাসরি জিজ্ঞাসা করা যেত যে সেকেন্ড হার্ট সাউন্ড কেন হয়, বাট এগেন দিস ইজ আ কমপ্লিকেটেড প্যাটার্ন, আমি চেয়েছি তোরা একটু মাথা খাটাস। তো আমরা বারবার কার্ডিয়াক সাইকেল পড়ানোর সময় শিখিয়েছি যে কার্ডিয়াক সাইকেলকে আমরা এইভাবে ভাগ করেছিলাম, তোদের মনে আছে কিনা জানি না। প্রথমটা যেরকম আমি বলেছিলাম যে ফার্স্ট ফেজ হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল, তারপরে ফেজটা হচ্ছে জয়েন্ট ডায়াস্টোল, এবং লাস্ট ফেজটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। এবং আমি বলেছিলাম ভেন্ট্রিকুলার সিস্টোল আমি বলছি মানে, ভেন্ট্রিকুলার সিস্টোল এই কথাটা আমি মেনশন করছি মানে অটোমেটিক্যালি আমি যেটা বোঝাচ্ছি যে এট্রিয়াম তাহলে ডায়াস্টোলে রয়েছে, আচ্ছা জয়েন্ট ডায়াস্টোলে রয়েছে, দুজনেই তখন ডায়াস্টোলে রয়েছে, তাই বলার কিছু কথা নেই। আর ভেন্ট্রিকেল ডায়াস্টোলে রয়েছে মানে সেই সময় এট্রিয়াম সিস্টোলে রয়েছে। তো এটা কার্ডিয়াক সাইকেল, এবং তোদেরকে আমি বারবার বলেছিলাম যে S1 ফার্স্ট হার্ট সাউন্ড ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় শুরুতেই হয়, অর্থাৎ যখন এট্রিয়াম ডায়াস্টোল শুরু করেছে, ভেন্ট্রিকেল সিস্টোল শুরু করেছে, ফার্স্ট হার্ট সাউন্ড হয়। এবং এটা কেন হয়? এট্রিও ভেন্ট্রিকুলার ভালভ ক্লোজারের জন্য। এবং সেকেন্ড হার্ট সাউন্ড কখন হয়? যখন জাস্ট জয়েন্ট ডায়াস্টোল শুরু হচ্ছে, মানে ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে শুরু হচ্ছে, এট্রিয়াল ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে শুরু হচ্ছে, এট্রিয়াল ডায়াস্টোল শুরু হচ্ছে, সেই টাইমটাতে সেকেন্ড হার্ট সাউন্ড হয়। এবং এটা হয় হচ্ছে সেমিলুনার ভালভ, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, সেইটা বন্ধ হওয়ার জন্য। আবার এরপরে আবার ফার্স্ট হার্ট সাউন্ড হবে। তো এই জিনিসটা আমি বলেছিলাম যে S1 এবং S2 এর মাঝে এই ঘটনাগুলো ঘটে, S2 S1 এর মাঝে এই ঘটনাগুলো ঘটে। এগুলো খুব ক্লাসে শিখিয়েছি তোদেরকে এই কনসেপ্ট গুলো, তো রিভাইজ কর, কনসেপ্ট তৈরি কর। তুই শুধু মুখস্থ করে বেরিয়ে যাবি বায়োলজিতে, হবে না। তো যাই হোক, এত কিছু বলেছে, স্টেথোস্কোপ ফেটোস্কোপ এসব হ্যাবি যাবি শ্যাম্পু মারা কথাবার্তা লিখেছে। মোদ্দা কথা যেটা জানতে চেয়েছে, মানে আমি লিখিয়েছি, মোদ্দা কথা যেটা জানতে চেয়েছে যে হার্ট সাউন্ড যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কোনটা কারেক্ট, হার্ট সাউন্ড সম্পর্কে কোনটা কারেক্ট, এটা জিজ্ঞাসা করেছে। তো ফার্স্ট হার্ট সাউন্ড বলেছে, ফার্স্ট হার্ট সাউন্ড হচ্ছে সেমিলুনার ভালভ না, ফার্স্ট হার্ট সাউন্ড হচ্ছে এভি ভালভ ক্লোজারের জন্য, আমি আর পড়বই না। সেকেন্ড হার্ট সাউন্ড ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে শুরুতে হয়, দেখ কারেক্ট। সেকেন্ড হার্ট সাউন্ড কিন্তু একদম জয়েন্ট ডায়াস্টোল, তো ভেন্ট্রিকেল এট্রিয়াম দুজনেই ডায়াস্টোলে রয়েছে। তো সেকেন্ড হার্ট সাউন্ড ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে শুরুতে হয়, বাকিগুলো তুই জানিস না, তুই ছেড়ে দে। এবং সেমিলুনার ভালভ ক্লোজার, মানে অ্যাপারেন্টলি দিস ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। ফার্স্ট হার্ট সাউন্ড অকার ডিউ টু এট্রিয়াল সিস্টোলে তো ফার্স্ট হার্ট সাউন্ড হচ্ছে না, তখন এট্রিয়াম ডায়াস্টোলে রয়েছে। আর সেকেন্ড হার্ট সাউন্ড এভি ভালভ ক্লোজারের জন্য হচ্ছে। সো এভরিথিং ইজ রং, সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে যাই। আবার RH ইনকম্প্যাটিবিলিটি, আর একটা খুব ফেভারিট টপিক, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস যেখান থেকে হয়, যেখানে একজন মা যার ব্লাড গ্রুপ নেগেটিভ, তার পেটে যে বাচ্চা এলো, প্রথম বাচ্চা যদি পজিটিভ হয় তার কিছু হবে না, দ্বিতীয় বাচ্চা যদি আবার পজিটিভ বাচ্চা পেটে আসে, তাহলে দ্বিতীয় বাচ্চাটার আরবিসি ডিস্ট্রাকশন হয়ে যাবে, বাচ্চাটার মৃত্যুর সম্ভাবনা বেড়ে যাবে, যেটাকে আমরা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলি। এখন প্রশ্ন করেছে এটা সম্পর্কে কোন স্টেটমেন্ট গুলো কারেক্ট, তো আমি পড়েই ট্রু ফলস লিখবো। হ্যাঁ, sensitization of an Rh negative mother occurs during the first delivery when Rh antigen matter, একদম ঠিক। প্রথম প্রেগনেন্সিতেই অ্যাকচুয়ালি Rh নেগেটিভ মায়ের সেন্সিটাইজড হয়ে যায়, কিন্তু প্রথম বাচ্চার কিছু হয় না, কারণ প্রথম বাচ্চার ডেলিভারি হয়ে যায়, দ্বিতীয় বাচ্চার সমস্যা। সো দিস ইজ আ ট্রু স্টেটমেন্ট। দ্য ম্যাটারনাল ইমিউনিটি IgM টাইপ যেটা ডিস্ট্রয় করে সেকেন্ড বাচ্চাকে, না, আমি বারবার বলেছিলাম, যদিও এটা এনসিআরটি দেয়নি, বাট আমি ক্লাসে এটা পড়িয়েছিলাম যে IgM এই অ্যান্টিবডির কিন্তু ক্ষমতা নেই আরবিসি ডিস্ট্রয় করার। যে প্লাসেন্টা ক্রস করতে পারে কোন অ্যান্টিবডি? IgG। সো IgM কোনোদিনই নয়। সো দিস ইজ দ্য ফলস স্টেটমেন্ট। এগেন 3 নম্বর স্টেটমেন্ট, ন্যাচারালি অকারিং অ্যান্টি-RH অ্যান্টিবডি অ্যাবসেন্ট ইন দ্য প্লাজমা অফ RH নেগেটিভ ইন্ডিভিজুয়াল আনলেস দে আর এক্সপোজ। একদম ঠিক, যে একজন যে RH নেগেটিভ তার শরীরে RH অ্যান্টিবডি থাকে না, সে তখনই সেটা পায় যখন সে এক্সপোজড হয়, সেই জন্যই সমস্যাটা হচ্ছে। সো দিস ইজ আ ট্রু স্টেটমেন্ট। এবং ডেলিভারির পরে RH অ্যান্টিজেন না, আমরা অ্যান্টি-ডি ইনজেকশন দিই, অ্যান্টি-ডি ওই অ্যান্টিবডিকে মারার ইনজেকশন দিই, নট RH অ্যান্টিজেন দিই।
সো এগেন দিস ইজ আ ফলস স্টেটমেন্ট। তার মানে দুটো স্টেটমেন্ট কারেক্ট, 1 এবং 3। সো 1 এবং 3 কারেক্ট, সো অপশন এ ইজ দ্য অ্যান্সার। পরের প্রশ্নটা, এটা খুব সহজ, অ্যাসারশন রিজন, এবং অ্যাসারশন রিজন নিয়ে লোকে চাপ নেয় যে আমি বুঝতে পারছি না। আমি বলি তোদের বাংলায় পড়, একদম বাংলায়। কি বাংলায় বলছে? সিম্প্যাথেটিক সার্কুলেশন কার্ডিয়াক আউটপুট বাড়ায় ফাইট এবং ফ্লাইট সিচুয়েশনে। মানে বিপদের সময় সিম্প্যাথেটিক সিস্টেম কার্ডিয়াক আউটপুট বাড়ায়, কারণ সিম্প্যাথেটিক নার্ভ হার্টকে স্টিমুলেট করে বাই অ্যাড্রিনালিন। তাই তো, মানে বাংলাতে পড়লে তা ইজি হয়ে গেল। সিম্প্যাথেটিক সিস্টেম কার্ডিয়াক আউটপুট বাড়ায় বিপদের সময়, কারণ সিম্প্যাথেটিক নার্ভ অ্যাড্রিনালিন রিলিজ করে হার্টকে উত্তেজিত করে। সো অ্যাসারশন কারেক্ট, রিজন কারেক্ট, এবং অবভিয়াসলি দিস ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। সো অপশন এ ইজ দ্য অ্যান্সার। তো তোর পড়ার উপরে নির্ভর করছে অবভিয়াসলি। তারপরের প্রশ্ন, যে রাস সিস্টেম, এগেন আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। রাস আমি বারবার বলছি, আমি যে 45টা টপিক পিক করেছি প্রত্যেকটা টপিক খুব ইম্পর্টেন্ট। সো রাস এবং এএনএফ, মানে যেটা অটো রেগুলেশন অফ কিডনি বলে যে পেজটা রয়েছে, যেখানে এডিএইচ সম্পর্কে লেখা রয়েছে, যেখানে রাস সম্পর্কে লেখা রয়েছে, যেখানে এএনএফ সম্পর্কে লেখা রয়েছে, এই তিনটে জিনিসই খুব খুব গুরুত্বপূর্ণ। তো রাস থেকে একটা প্রশ্ন, তো বলছে যে জিএফআর ফল করলে কি হয়। মোট কথা, জিএফআর যদি ফল করে বা ব্লাড প্রেশার যদি ফল করে, আমরা সবাই জানি রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হয়, মানে জেডি সেল রেনিন রিলিজ করে এবং সেটা অ্যাঞ্জিওটেনসিন 1 তৈরি করে, 2 তৈরি করে, এবং সেখান থেকে অ্যালডোস্টেরন বেরোয়। সো দিস ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। বাকি অপশনগুলো তুই পড়তে পারিস, বাট তুই পড়লে বুঝে যাবি বাকিগুলো ঠিক নয়। ইনহিবিট করে না অ্যালডোস্টেরনকে এবং ভ্যাসো ডাইলেশন করে না, ভ্যাসো কনস্ট্রিকশন করে। সো দিস ইজ আ রং স্টেটমেন্ট। আর বাকিগুলো পড়ছি না, অ্যাড্রিনাল মেডুলা থেকে কিছু রিলিজ করে না, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন বেরোয়। তো যাই হোক, তো এবং জিএফআর যদি কমে যায় এটা হবে, যদি ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে এএনএফ রিলিজ হয়। আবার জয়েন্টস প্রত্যেক বছর খুব ইম্পর্টেন্ট। আবারও আমি বলছি যে অপশনে তুই যেরকম তোদেরকে শিখিয়েছি, যে অপশন প্রথমেই দেখবি যে এরকম কি কোনো অপশন আছে যেখানে সবই আলাদা আলাদা, এরকম কি কোনো অপশন আছে? অ্যাপারেন্টলি নেই, কিন্তু এইটা তুই যদি দেখিস, সিতে দুটো এক আছে, একটা দুই এক, মানে সিটাকে আমি সবার আগে দেখবো। সি পাইভট জয়েন্ট, আমি জানি পাইভট জয়েন্ট মানে অ্যাটলাস অ্যাক্সিসের কথা বলছে। সো সি উইল বি 1, তাহলে সি যদি 1 হয় তাহলে অটোমেটিক্যালি এই দুটো অপশন এলিমিনেট হয়ে গেল। এখন সি 1 এর পরে এটা দেখি, বল অ্যান্ড সকেট 9, 5, 9, 3, তাহলে কি বলছে? অবভিয়াসলি বিটুইন হিউমেরাস এন্ড দ্য পেক্টোরাল গার্ডার, শোল্ডার জয়েন্ট। সো এ উইল বি 3। তাহলে দেখ, আমার পুরোটা করতেই হলো না, আমি প্রথমেই বুঝে গেলাম যে A3। সো দিস উইল বি মাই অ্যান্সার, যে A3 এবং C1। বাকিগুলো এবার তুই ক্রস চেক করে নিবি যে হিঞ্জ জয়েন্ট মানে নি এর কথা বলছে। সো বি উইল বি 4 এবং কারেক্ট আছে। ঠিক আছে, তো ম্যাচ দ্য ফলোইং করার, তাড়াতাড়ি করার, এটা হচ্ছে সব থেকে বড় উপায়। এটা একটা প্রশ্ন যেটা ঠিক এনসিআরটি তে নয়, বাট এনসিআরটি তে একটু কায়দা করে ঘুরিয়ে ফিরিয়ে লেখা রয়েছে। যেরকম কোন হরমোনগুলো হচ্ছে, কতগুলো হাইপারগ্লাইসেমিক হরমোন, অর্থাৎ হাইপারগ্লাইসেমিক মানে কারা আমাদের শরীরে গ্লুকোজ বাড়ায়। দেখ, এনসিআরটি তে 3 জনের কথা লেখাই রয়েছে, যে গ্লুকোজ বাড়ায় গ্লুকাগন, গ্লুকোজ বাড়ায় এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন, এবং গ্লুকোজ বাড়ায় কর্টিসল। এই 3 জনের কথা তো এনসিআরটি তে লেখাই রয়েছে। তাহলে 3টে তো হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে ইনসুলিন কমায়, তোরা সবাই জানিস। তাহলে ইনসুলিন হচ্ছে একমাত্র যারা হাইপোগ্লাইসেমিক হরমোন, এটা তো গেলই। তাহলে গ্রোথ হরমোন, এটা নিয়ে অনেক কনফিউশন আছে, বাট গ্রোথ হরমোন ইজ আ ব্যাড হরমোন। গ্রোথ হরমোন ইজ এন হাইপারগ্লাইসেমিক হরমোন, এটা নিয়ে কোনো সন্দেহ করার দরকার নেই। তোরা ডাউট থাকলে তোরা যে কোনো রিসার্চ সার্চ করে দেখতে পারিস। গ্রোথ হরমোন, এই প্রশ্নটা নিয়ে অনেকে আমাকে বলেছিল। সো বাট গ্রোথ হরমোন ইজ এন হাইপারগ্লাইসেমিক হরমোন, বাজে হরমোন। সো 4টে হরমোন এখানে হাইপারগ্লাইসেমিক। আমি আবারও বলছি, পরীক্ষার সময় কঠিন প্রশ্ন আসতে পারে, এরকম আসবে না, এত কঠিন হয়তো, মানে প্রত্যেকটা এনসিআরটি হলে এতটা ফ্রেম, এত কেউ খাটবে না ভাই। আমি খেটেছি প্রশ্ন বানানোর জন্য, এত সবাই খাটে না। যাই হোক, তো আমার বারবার বক্তব্য, প্রশ্ন দেখলি কঠিন মনে হলো পরের প্রশ্নে চলে যা। সেকেন্ডের মধ্যে তোকে স্কিপ করতে জানতে হবে, এবং তুই আগে 1.5 ঘন্টার মধ্যে পুরো পেপারটা শেষ কর। তাতে তুই 200 পা 300 পা, ওই 300 নাম্বারটাই তোকে চান্স দিয়ে দেবে। এইবার তুই ফেরত আয় এবং তুই কঠিন প্রশ্নগুলো একেবারে অ্যাটেম্প কর। আমি বারবার বলি, তুই অজানা প্রশ্ন ছেড়ে আয়, তুই কঠিন প্রশ্ন ভুল কর, তোর সিলেকশন আটকাবে না। কিন্তু তুই জানা প্রশ্ন যদি সময়ের অভাবে 5টাও ছেড়ে আসিস, ওই 20 নাম্বারের জন্য তুই চান্স পাবি না। তুই জানা প্রশ্ন যদি সিলি মিস্টেক করে আসিস তাড়াহুড়ো করতে গিয়ে, তুই তার জন্য চান্স পাবি না। তোর সিলেকশন
কিন্তু নির্ভর করবে তুই তোর সমস্ত জানা প্রশ্নগুলোকে করে এসছিস কিনা। তুই কঠিন প্রশ্ন, অজানা প্রশ্ন, আউট অফ এনসিইআরটি প্রশ্ন যদি না পারিস, তোর সিলেকশন আটকাবে না, তোর সিলেকশন আটকাবে জানা প্রশ্ন না পারলে। তাই টাইমে তুই আগে শেষ কর। আর ওয়েমার প্রশ্ন দেখে সাথে সাথে ওয়েমার গোল করাটা প্র্যাকটিস কর, পরের জন্য ফেলে রাখিস না। খুব বাজে প্র্যাকটিস, খুব বাজে প্র্যাকটিস। প্রচুর অনেক কিছু লিখেছে, মোদ্দা কথা পিটুইটারি একটা টিউমার হয়েছে এবং তার জন্য এনসিইআরটি লাইন ডিসফিগারমেন্ট হয়েছে, মাথা ফাতা সব বড় হয়ে গেছে। মানে আমরা মিডিল এজেড পার্সন, মিডিল এজ মানে অ্যাডাল্ট না ইয়ং, অ্যাডাল্ট, মিডিল এজ মানে বড়, তার মানে আমরা অ্যাক্রোমেগালির কথা বলছি। আমরা প্রথমেই বুঝে গেলাম আমরা অ্যাক্রোমেগালির কথা বলছি। এবং অ্যাক্রোমেগালি কেন হয়? গ্রোথ হরমোনের হাইপার সিক্রিশনের জন্য, হাইপো নয়, কম বেরোনোর জন্য নয়। জাইগান্টিজম হচ্ছে বাচ্চাদের হয়, নট অ্যাডাল্ট। অ্যাক্রোমেগালির কথা এখানে হচ্ছে। সো দিস ইজ টার্মড অ্যাক্রোমেগালি, যেখানে আনডায়াগনোজ থাকে ফর মেনি ইয়ার্স, এবং সেই জন্য এখানে প্রি ম্যাচিওর ডেথ হতে পারে। এগেন এই লাইনটাই এনসিইআরটির লাইন পুরো। সো প্রি ম্যাচিওর ডেথ হয় যেহেতু অনেকদিন আনডায়াগনোজ থাকে। আবার একটা স্টেটমেন্ট বেস প্রশ্ন আমি বলেছি, যখনই এরকম আসবে পাশে তুই ঠিক ভুল লিখতে পারবি। স্পারম্যাটোজেনেসিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস বিগিনস এট পিউবার্টি while oogenesis initiated during the embryonic fetal stage। একদম ঠিক স্টেটমেন্ট, obviously true। স্পারম্যাটোজেনেসিস পিউবার্টিতে হয় এবং কন্টিনিউয়াস, বাট oogenesis embryo, বাট এখানে যদি লিখতো যে oogenesis is also a continuous process, যেটা ফিটাল স্টেজে না, oogenesis is an discontinuous process, যে এমব্রায়োনিক স্টেজে শুরু হয়ে ওটা অ্যারেস্ট হয়ে যায়, আবার পিউবার্টিতে শুরু হয়ে আবার অ্যারেস্ট হয়ে যায়। সো spermatogenesis is a continuous process, oogenesis is a discontinuous process। বাট এখানে যে স্টেটমেন্ট আছে সেটা ঠিক স্টেটমেন্ট, এটার অ্যান্সারে মনে একটা গন্ডগোল ছিল, বাট আমি এখন যেটা বলছি সেটা কারেক্ট অ্যান্সার বলছি। প্রাইমারি স্পারম্যাটোসাইট এবং প্রাইমারি উসাইট দুজনেই পোলার বডি তৈরি করে না, পোলার বডি শুধুমাত্র উসাইট থেকে তৈরি হয়, তাহলে এটা ফলস স্টেটমেন্ট। আর সিঙ্গেল প্রাইমারি স্পারম্যাটোসাইট প্রোডিউসেস 4টে স্পার্ম, whereas a single only one ovum। কারেক্ট, এটা ট্রু, এটা কারেক্ট, কারণ একটা থেকে 4টে স্পার্ম তৈরি হয়, ওখানে পোলার বডি তৈরি হয়, ওভাম একটাই তৈরি হয়। মিওসিস 2 ইন oogenesis কমপ্লিট আপন দ্য এন্ট্রি অফ স্পার্ম। মিওসিস 2 একমাত্র তখনই শেষ হয় যখন স্পার্ম ঢোকে। সো এগেন দিস ইজ সো ট্রু, ফলস, ট্রু, ট্রু। সো অপশন সি উত্তর হবে। সো দিস উইল বি দ্য কারেক্ট অপশন। আচ্ছা, আবার একটা অ্যাসারশন রিজন আমরা একদম বাংলাতে পড়বো যে এলএইচ এর সিক্রিশনের জন্য 14 নম্বর দিনের মাথায় গ্রাফিয়ান ফলিকল ফেটে বেরিয়ে আসে, ওভিউলেশন হয়। মানে বলছে এলএইচ এর সিক্রিশনের জন্য ওভিউলেশন হয়। অবভিয়াসলি এটা কারেক্ট কথা, কারণ এলএইচ সার্জ ইজ ট্রিগার্ড বাই এফএসএইচ না, এলএইচ সার্জ ইজ ট্রিগার্ড বাই ইস্ট্রোজেন। আমি তোদেরকে বারবার ক্লাসে পড়িয়েছি যে প্রথমে এফএসএইচ আসে, তারপরে ইস্ট্রোজেন আসে, এবং সেই ইস্ট্রোজেন এলএইচ সার্চ করায়, আমি বারবার বলি, এবং সেখান থেকে তৈরি হয় প্রোজেস্টেরন। এই সিকোয়েন্সটা কিন্তু আমি তোদেরকে বারবার ক্লাসে পড়িয়েছি, যদিও শুধু প্রোজেস্টেরন না, সেকেন্ড বারও ইস্ট্রোজেন তৈরি হয়, বাট যাই হোক। সো দিস ইজ দ্য ফলস স্টেটমেন্ট, বাট প্রথম স্টেটমেন্টটা ট্রু। সো অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। আবারও একটা স্টেটমেন্ট বেস প্রশ্ন, এমটিপি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি 1971 সালে লিগাল হয়েছিল এবং ফিমেল ফিটাসাইড কাটানোর জন্য। দিস ইজ আ ট্রু স্টেটমেন্ট। এমটিপি ইজ কনসিডার্ড আপ টু 12 উইকস, ট্রু। অ্যাকর্ডিং টু দ্য এমটিপি 24 সপ্তাহ অব্দি একজন ডাক্তার না, ফার্স্ট ট্রাইমেস্টারে একজন ডাক্তার, 24 সপ্তাহ অব্দি দুজন ডাক্তারের পারমিশন লাগে, এটা ফলস। 45 থেকে 50 মিলিয়ন হয় এক ফাপ, এটাও ট্রু। সো ট্রু, ট্রু, ফলস, ট্রু। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে যাই, এর মধ্যে কোনগুলো হরমোনাল কন্ট্রাসেপটিভ? কাদের মধ্যে কোন কন্ট্রাসেপটিভে হরমোন ইউজ হয়? লিপিসলুভ ইজ আ নন মেডিকেটেড, তাই এই অপশনটাই বাদ হয়ে গেল। মাল্টিলোড কপার রিলিজিং, সাহেলি নন স্টেরয়েডাল, এটাও বাদ হয়ে গেল। কপারটিতে কপার আছে, এটাও বাদ হয়ে গেল। একমাত্র অপশন সি, এই যে অপশনটা, যে আমরা পিলস ব্যবহার করি, ট্যাবলেট, তার মধ্যেও ইস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন অথবা শুধু প্রোজেস্টেরন থাকে। এলএনজি 20 মধ্যে হরমোন থাকে। ইমপ্ল্যান্ট, যেটা স্কিনের নিচে ঢুকানো হয়, তার মধ্যে হরমোন থাকে। আর প্রোজেস্টাসন, যেটাও হচ্ছে একটা থার্ড জেনারেশন আইইউডি, তার মধ্যেও হরমোন থাকে। সো অপশন সি ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, বেসিক্যালি এত গ্যাঁজাগেজি করে অ্যানামনেস্টিক রেসপন্সটা কি সেটা জানতে চেয়েছে। আমরা বারবার জানি যখন প্রথমবার অ্যাটাক হয় অ্যান্টিজেনের প্রাইমারি রেসপন্স হয়, দ্বিতীয়বার যখন অ্যাটাক হয় তখন একটা পাওয়ারফুল সেকেন্ডারি রেসপন্স হয়, যেটা অ্যানামনেস্টিক হিসেবে। দ্বিতীয়বার কেন পাওয়ারফুল হয়? কারণ আমি বলেছিলাম অ্যাকুয়ার্ড ইমিউনিটির মেমোরি আছে, ও মনে রেখে দেয় যে প্রথমবার এ এসেছিল, এ ব্যাটা যদি আবার আসে তাহলে সেকেন্ড রেসপন্স উইল বি ভেরি পাওয়ারফুল। সো বেসিক্যালি আমি অ্যাপারেন্টলি অপশন দেখেই চোখে পড়ে যাচ্ছে অপশন বি, ইটস এন হাইলি ইন্টেন্সিফাইড সেকেন্ডারি রেসপন্স বাই মেমোরি সেট। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
আমার খুব ফেভারিট টপিক নিউমোনিয়া এবং কমন কোল্ড, এদের মধ্যে পার্থক্য কি, সেখান থেকে এই প্রশ্ন যে নিউমোনিয়া এবং কমন কোল্ডকে আমরা কি করে পার্থক্য করব। বেসিক পার্থক্য কি, নিউমোনিয়া হচ্ছে ব্যাকটেরিয়াল, এনসিআরটিতে দুজনের নাম আছে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এবং স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। আর কমন ফ্লু ইজ ভাইরাল, যেটা রাইনো ভাইরাস করে, এছাড়া অন্যান্য অনেক ভাইরাসও করতে পারে। নিউমোনিয়াতে লাংস এফেক্ট হয়, অ্যালভিওলাই এফেক্ট হয়, সেই জন্য অক্সিজেন যায় না, আমাদের আঙুলগুলো নীল হয়ে যায় নিউমোনিয়াতে। আর কমন কোল্ডে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনভলভ করে, কোনোদিন লাংস ইনভলভ করে না। জ্বর, সর্দি, কাশি, হাঁচি এই সমস্ত হয়, 3 থেকে 7 দিনের মধ্যে সেরে যায়। দ্যাট ইজ দ্য কমন কোল্ড। সো পার্থক্য কি, পার্থক্য হচ্ছে নিউমোনিয়াতে এমন কি হয় যেটা কমন কোল্ডে হয় না, আঙুল নীল হয়ে যায়, সায়ানোসিস হয়, যেহেতু অক্সিজেন হয় না। তো এটা একটা পার্থক্য। আর 2 নম্বর পার্থক্য যেটা বললামই, মাথায় রাখবি যে নিউমোনিয়াতে লাংস এফেক্ট হয়, অ্যালভিওলাই এফেক্ট হয়, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট এফেক্ট হয়, বাট ফ্লুতে শুধুমাত্র আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনভলভ হয়। আবার একটা ম্যাচ দ্য ফলোইং, তোদের খুব ফেভারিট টপিক, ড্রাগ এবং রিসেপ্টর নিয়ে। তো কোন ড্রাগের কোথায় রিসেপ্টর, তো সবাই জানিস কোকেন যে ডোপামিনকে এফেক্ট করে, তোরা সবাই জানিস। তো সি তো 3, হেরোইন আমরা মোটামুটি পড়েছিস তোরা যে দুটো জায়গাকে এফেক্ট করে, সিএনএস এবং জিআইটি। আর ক্যানাবিনয়েড কার্ডিওভাস্কুলার সিস্টেমকে এফেক্ট করে, এটা তোরা পড়েছিস। এবং স্পোর্টসম্যান অ্যাবিউজ, সেটাও কিন্তু ক্যানাবিনয়েডস থেকে হয়। সো এ 213, সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবার একটা অ্যাসারশন রিজন আমরা আবার বাংলাতে পড়বো, ফ্লিপার অফ পেঙ্গুইন এবং ফ্লিপার অফ ডলফিন অ্যানালোগাস স্ট্রাকচার। তার কারণ এরা কনভার্জেন্ট এভলিউশন দেখায়, কারণ এদের স্ট্রাকচার আলাদা আলাদা হলেও একই জায়গায় থাকার জন্য এদের সেম কাজ, সেই জন্য এর অ্যানালোগাস। ইয়েস, কারেক্ট, কারেক্ট স্টেটমেন্ট, কারেক্ট এক্সপ্লেনেশন, অ্যাসারশন ট্রু, রিজন ট্রু এবং কারেক্ট এক্সপ্লেনেশন। তো অ্যাসারশন রিজন বাংলায় পড়বি, তোরা বাঙালি, বাংলায় পড়বি, মাথার মধ্যে 2-3 বার হিট করাবি, দেখে যাবি, বুঝে যাবি যে হচ্ছে কি হচ্ছে না। একদম ওয়ান লাইনার একটা প্রশ্ন, আচ্ছা অনেকক্ষণ পরে একটা ওয়ান লাইনার এসছে, তো একদম ওয়ান লাইনার প্রশ্ন ব্রেন ক্যাপাসিটি নিয়ে। তো অবভিয়াসলি হোমো ইরেক্টাস 900 সিসি এবং মাংস খেত। দেখ, হোমো হ্যাবিলিস হতে 650 থেকে 800, অস্ট্রালোপিথিকাস সম্পর্কে এনসিআরটিতে লেখা নেই। আর 1800 বছর আগে যেটা কেভ আর্ট, সেটা নিয়েন্ডারথাল করেনি, হোমো স্যাপিয়েন্সরা করেছে। এটাও আবার একটা ওয়ান লাইনার বেসিক্যালি, যে এইটা যে আমাদের নোমেনক্লেচার রয়েছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসে, সেখানে হিনটা কি আর টুটা কি। তো এইটা প্রথম দিকটা আমরা সবাই জানি, এটা কি, প্রথম দিকটা হচ্ছে তোর কি ব্যাকটেরিয়া থেকে আমরা পাচ্ছি, তার জেনাস, তার স্পিসিস। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে তার অর্ডার, কোন অর্ডারে সেটা এসছে। তারপরে হচ্ছে তারপরে থাকে স্ট্রেনটা, মানে ইকো আর1, এটা বারবার শেখানো হয়েছে ক্লাসে, ইকো আর1 এর এটা হচ্ছে ব্যাকটেরিয়ার নাম, তার জেনাস, তার স্পিসিস, এইটা হচ্ছে কোন স্ট্রেন, আর এটা হচ্ছে কোন অর্ডারে এসছে। তাহলে তোকে বেসিক্যালি এটা আর এটা জিজ্ঞাসা করেছে, হিনটা কি আর টুটা কি। তো অবভিয়াসলি হিনটা হচ্ছে ব্যাকটেরিয়ার নাম আর টুটা হচ্ছে অর্ডার। The genus and the species of the source and the order of the discovery. Option D is the answer. তারপরের প্রশ্ন, এটাও একটা ওয়ান লাইনার, এডিএ ডেফিসিয়েন্সিতে আমরা জিন থেরাপি হিসেবে বেস্ট কি, বেস্ট হচ্ছে তুই জিনটাকে দে যখন সে এমব্রায়োনিক স্টেজে রয়েছে। এটা বারবার পড়ানো হচ্ছে, কেন, তার কারণ তুই যদি পরে দিস, তাহলে আমরা যদি লিম্ফোসাইটের মধ্যে দিই থ্রু রেট্রোভাইরাস, প্রতিটা লাইন বলছি কিন্তু এমসিকিউ এক একটা। সো জিন থেরাপি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। এই মুহূর্তে পৃথিবীতে এসএমএ টাইপ 1 ছেয়ে গেছে ভারতবর্ষে, ওয়েস্ট বেঙ্গলে, এবং এসএমএ টাইপ 1 এর জিন থেরাপি ট্রিটমেন্ট, জল গ্লেসমা 9 কোটি টাকা 14 কোটি টাকা যে ইঞ্জেকশনের ব্যাপারটা শুনি, সেটা হচ্ছে জিন থেরাপি। তো সেই জিন থেরাপির এইটা আমি টপিকটা খুব ইম্পর্টেন্ট, এবং সেখানে আর্লি এমব্রায়োনিক স্টেজে যদি দেওয়া যায় তবে ভালো, কারণ তুই যদি পরবর্তীকালে দিস তাহলে লিম্ফোসাইটের মধ্যে ধর তুই জিন ঢোকাচ্ছিস, ওই লিম্ফোসাইটটা তো মর্টাল, কিছুদিন পরে মরে যাবে। তাই এমব্রায়োনিক স্টেজে স্টেম সেলের মধ্যে তুই যদি দিয়ে দিস তাহলে বেস্ট। কোনটা ইনকারেক্ট অ্যাবাউট দ্য কোফ্যাক্টর, তাহলে কোফ্যাক্টর কারা, খুব আমি কোফ্যাক্টর কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, এনজাইমে কিন্তু কোফ্যাক্টর ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। কোফ্যাক্টর কারা কারা হতে পারে, কোএনজাইম হতে পারে ভিটামিন, নিয়াসিন, প্রস্থেটিক গ্রুপ হতে পারে হিম, ক্যাটালেস পারঅক্সিডেজে, এবং মেটালস হতে পারে জিঙ্ক, কার্বক্সিপেপটাইডেজে। তো দিজ আর অল 3 কোফ্যাক্টর যারা অ্যাপোএনজাইম মানে প্রোটিন পার্টের সঙ্গে বাইন্ড থাকে। কোএনজাইম ট্রানজিয়েন্ট বন্ড, প্রস্থেটিক গ্রুপ টাইট বন্ড, এবং এরা কোঅর্ডিনেট বন্ড করে থাকে। যাই হোক, কোনটা ইনকারেক্ট, কোএনজাইম হচ্ছে ভিটামিন, এনএডি, ট্রিক স্টেটমেন্ট। প্রস্থেটিক গ্রুপ আর অর্গানিক কম্পাউন্ড দ্যাট আর টাইটলি বাউন্ড, ঠিক আছে। ক্যাটালিটিক অ্যাক্টিভিটি লস, কোফ্যাক্টর ক্যাটালিটিক অ্যাক্টিভিটি, তো কোফ্যাক্টর চলে গেলে ক্যাটালিটিক অ্যাক্টিভিটি চলে যায়, দিস ইজ ট্রু। কোঅর্ডিনেশন বন্ড ইজ মেটাল এন্ড কোফ্যাক্টর সাবস্ট্রেট, না, এটা এনসিআরটি লাইন। সো দিস ইজ এন এনসিআরটি লাইন, যে
যে মেটাল মেটাল জিনিসটা দুজনের সাথেই, মানে অ্যাক্টিভ সাইটের সাইড চেনের সাথেও করে এবং সাবস্ট্রেটের সাথেও করে, দুজনের সাথেই কোঅর্ডিনেট বন্ড করে থাকে। এনসিইআরটি পড়বি আজকে, এই লাইনটা তুই পেয়ে যাবি। তো দিস ইজ ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে বলেছে একজনের সাথে করে একজনের সাথে করে না, বাট দিস ইজ ইনকারেক্ট, দুজনের সাথেই করে। তারপরের প্রশ্নে যাই, এটা খুব সহজ। লেসিথিনায় বলছে লেসিথিনে ফ্যাটি অ্যাসিডরা কোথায় থাকে। তো লেসিথিনের স্ট্রাকচার তোরা জানিস, প্রথমটা ফ্যাটি অ্যাসিড থাকে, দ্বিতীয়টা ফ্যাটি অ্যাসিড থাকে এবং তারপরেরটায় ফসফরিক অ্যাসিড থাকে এবং এখানে কোলিন গ্রুপটা থাকে, নাইট্রোজেনাস। মানে দুটো ফ্যাটি অ্যাসিড প্রথম দুটোতে থাকে। সো সো দে আর এস্টেডে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হাইড্রক্সিল গ্রুপ। তো প্রথম দুটোতে ফ্যাটি অ্যাসিড থাকে। সো ডাই পালমোটিল ফসফাটিডিল কোলিন, লেসিথিনের প্রথম দুটো ফ্যাটি অ্যাসিড প্রথম দুটো ওএইচ গ্রুপের সঙ্গে এস্টার করে থাকে। এটা এনসিইআরটি প্রশ্ন, কেউ পারেনি এই প্রশ্নের উত্তরটা, আন্দাজে অনেকে দিয়েছে এবং মেলাতেও পানি। অনেকের মনে ছিল এটা হাইড্রোজেন বন্ড, বাট এটা এনসিইআরটির ছবি। দিস ইজ ওয়ান লাইনার, বাট দিস আ ভেরি টাফ কোশ্চেন, লোকে এত গুরুত্বই দেয়নি। প্রথমত এটা টার্সারি স্ট্রাকচারের ছবি, এটা তো সবাই বুঝে গেছে, কিন্তু আমি অপশনে তিনটেরই টার্সারি স্ট্রাকচার দিয়েছিলাম। তাই অপশন এলিমিনেট করলে শুধু এটা এলিমিনেট করবে, এইটা এলিমিনেট করতে পারবে না। তারপরেও পেপটাইড বন্ডটাকে হয়তো বাদ দেবে, কিন্তু এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে যাবে। তো এটা এনসিইআরটির ছবি, হাইড্রোজেন বন্ড হচ্ছে এ, তারপরেরটা হচ্ছে ডাইসালফাইড বন্ড। সো টার্সিয়ারি স্ট্রাকচার, মানে সরি সি তো উত্তর হবে না, বি উত্তর হবে, হাইড্রোজেন বন্ড ডাইসালফাইড বন্ড টার্সিয়ারি স্ট্রাকচার। আবারও এটা একটা ওয়ান লাইনার প্রশ্ন, বাট মাথা কাটাতে হবে তোকে, যে অ্যানিমেলস ওয়্যার দ্য বডি ইজ ডিভাইডেড ইনটু লেফট হ্যান্ড এক্সেপ্ট। তো বারবার বলছি কোশ্চেন পড়া খুব ইম্পর্টেন্ট, মানে বলছে সমস্ত এর মধ্যে কোন অ্যানিমেলটাকে একভাবে ভাগ করা যায় না। তো একভাবে যাদেরকে ভাগ করা যায়, শুধুমাত্র একটা প্লেনে যাদেরকে ভাগ করা যায়, সেটাকে আমরা বলি বাইল্যাটারাল সিমেট্রি। প্রশ্নটা করছে ডাইরেক্টলি যে এর মধ্যে কোনটা বাইল্যাটারাল সিমেট্রি নয়। তো বাইল্যাটারাল সিমেট্রি কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? প্ল্যাটিহেলমিন থেকে সবার মধ্যে, এক্সেপ্ট ইকাইনোডার্মাটা। ইকাইনোডার্মাটা, অ্যাডাল্ট ইকাইনোডার্মাটার মধ্যে রেডিয়াল সিমেট্রি দেখতে পাওয়া যায়। তোকে তার জানতে হবে যে এদের মধ্যে অ্যাডাল্ট ইকাইনোডার্মাটাকে। ফেরিটিমা ইজ অ্যান আর্থওয়ার্ম, মানে অ্যানিলিডা। টিনিয়া হচ্ছে প্ল্যাটিহেলমিন, অ্যাসক্যারিস অ্যাসকেলমিন, ইকাইনাস হচ্ছে ইকাইনোডার্মাটা। হোমিওথার্ম, কারা হোমিওথার্ম, কারা পয়কিলোথার্ম, বারবার বলছি ম্যামেলস এর সব এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। সেখান থেকে প্রশ্ন, ক্রপ গিজার্ড কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? পাখিদের মধ্যে। তো সব পাখির এক্সাম্পল তোকে জানতে হবে। সেরকমই হোমিওথার্ম কারা? হোমিওথার্ম হচ্ছে এভস এবং ম্যামেলস। তোকে সব এক্সাম্পল না জানলে তুই উত্তরটা করতে পারবি না। তো এর মধ্যে তাহলে তোকে জানতে হবে ক্যালোটেস। ক্যালোটেস কোথায় পড়ে? তুই যদি না জানিস তুই ক্লুলেস। সো ক্যালোটেস পড়ে রেপটাইলস এর মধ্যে, তোকে সেটা জানতে হবে, কারণ বাকি দুজন কিন্তু ম্যামেলস। তাহলে ক্যালোটেসটা তুই যদি না জানিস তুই অপশনটাকে বুঝতে পারবি না। তোকে সব অপশন জানতে হবে। যাই হোক, এখানে উত্তর হচ্ছে অপশন বি, কারণ অ্যাক্টিনোডাইটিস, টুর্থিও এবং ডেলফিনাস প্রথম দুজন হচ্ছে পাখি, লাস্টের জন হচ্ছে ম্যামেলস। সো অপশন বি হচ্ছে এমন একটা অপশন যেখানে তিনজনেই নয় এভস নয় ম্যামেলস এর মধ্যে পড়ছে। ক্যালোটেস রেপটাইলস এর মধ্যে পড়ে, রানা তো ফ্রগ অ্যাম্ফিবিয়ান্স এর মধ্যে পড়ে, আর তোর এখানে যে এই ক্রোকোডাইল রয়েছে বা টেরোফাইলাম রয়েছে, এরাও বাইরে পড়ে। মাছের মধ্যে টেরোফাইলাম পড়ে, অ্যাকোয়ারিয়ামে থাকে। আচ্ছা, এবার আবার একটা বড় প্রশ্ন, পেরিপ্লান্টা আমেরিকানা রিপ্রোডাক্ট। পেরিপ্লান্টা ককরোচ। ককরোচের ইজি জিনিসগুলো হচ্ছে তোর এই খুব বিখ্যাত বিখ্যাত ককরোচের প্রশ্ন যেগুলো, সেগুলো কি? যে এক্সোস্কেলিটনে কাইটিন থাকে, মাথা 6টা পার্ট দিয়ে তৈরি, ডানা, মেজোথোরাসিক উইং, মেটাথোরাসিক উইং। মেজোথোরাসিক উইং এলিট্রা, যেটা প্রোটেক্ট করে, নিচে ছোট্ট হাইন্ড উইং থাকে যেটা উঠতে সাহায্য করে। ফোরগার্ড মিডগার্ডের মাঝে হেপাটিক সিকি 6 থেকে 8, মিডগার্ড হাইন্ডগার্ডের মাঝে ম্যালপিজিয়ান টিবিউল, যেটা এক্সক্রিটরি অর্গান হিসেবে কাজ করে। 13 চেম্বারের হার্ট, দুটো করে অস্টিয়া, অ্যালারি মাসেল, দুদিকে 10টা 10টা করে স্পিরাকেল, গার্ডেড বাই স্ফিংটার, ট্র্যাকিওলার ডিফিউশন হচ্ছে। এগুলো সব ইম্পর্টেন্ট, এগুলো সব সবাই পারে। চোখের মধ্যে কম্পাউন্ড আই, মোজাইক ভিশন, হাই সেন্সিটিভিটি, লো রেজলিউশন, এগুলো সবাই জানে। যেটা জানে না, যেখানে চাপ লাগে, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেমে এসে। এবং এখানে বলেছে কারেক্ট কোনটা। অবভিয়াসলি এখানে প্রথমটা তো ঠিক নয়। 4 থেকে 6 মধ্যে টেস্টিস থাকে, মাশরুম গ্ল্যান্ড থাকে না, 6 থেকে 7 থাকে। আর দ্বিতীয় কথা, হ্যাঁ, তো প্রথমটা তো সেগমেন্টটাকে ভুল দিয়েছে। আচ্ছা, তারপরেরটাও ঠিক দেয়নি। এখানে 2 থেকে 8 মধ্যে ওভারি থাকে না, 2 থেকে 6 মধ্যে ওভারি থাকে। একমাত্র এটা অবভিয়াসলি স্পার্মরা এসে, এবং এটা খুব বিখ্যাত টপিক একটা, যে স্পার্মরা তৈরি হয় টেস্টিসে এবং সেই স্পার্মরা আসে সেমিনাল ভেসিকেলে, সেখানে স্পার্মগুলো মিশে একটা মন্ড তৈরি করে, যেটাকে আমরা স্পার্মাটোফোর বলি, যেটা পরবর্তীকালে ইজাকুলেট। এটা ওয়ান লাইনার, বাট ইটস আ টাফ কোর্স, ভেরি টাফ। বলেছে কোন এর মধ্যে কোন স্ট্রাকচারটাকে সার্কোলেমা ঘিরে রাখে। তাহলে সার্কোলেমা ঘিরে রাখে কাকে? উত্তর হচ্ছে মাসেল সেলকে।
তাহলে তোকে শুধু জানতে হবে যে এর মধ্যে মাসেল সেল কোনটা। আমরা সবাই জানি বেসিক্যালি এইটাকে, এই মেমব্রেনটা যারা এই পুরোটাকে ধরে রেখেছে, এটা হচ্ছে ফাসা। এই গোটাটা হচ্ছে মাসেল ফ্যাসিকেল এবং তাকে ঘিরে রেখেছে ফাসা। তাহলে মাসেল সেল এর মধ্যে কে? অপশন এ হচ্ছে মাসেল সেল। এনসিআরটি দেখবি মাসেল সেল বা মাসেল ফাইবার হচ্ছে অপশন এ। তাহলে এখানে উত্তর হবে অপশন এ। রিবস ভার্টিব্রা খুব ইম্পর্টেন্ট টপিক লোকোমোশন এবং মুভমেন্ট থেকে, সেটা তোকে জানতেই হবে, কিছু করার নেই। তো এখানে কি বলেছে যে কোনগুলো, এখানে কি বলেছে কারেক্ট ইনকারেক্ট জিজ্ঞাসা করেছে। তো আমরা আবার স্টেটমেন্ট পড়ি। ইচ রিব কানেক্টেড ডরসাল ভেন্ট্রাল, না প্রত্যেকটা রিব প্রথমত সামনে এসে স্টারনামে আটকায় না, দুটো ফ্লোটিং আছে, তিনটে ফলস পেয়ার আছে, তাহলে এটা ফলস স্টেটমেন্ট। First 7 pair ribs are called true rib, dorsally attached to the thoracic, ventrally connected to the sternum. True statement. 8, 9, 10 do not articulate sternum but join the 7th rib. But না, elastic cartilage নয় ভাই, hyaline cartilage এর থ্রুতে অ্যাটাচ হয়। So this is again a false statement. তাই পুরোটা পড়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুই ধর এত অবধি পড়লি তো ঠিক মনে হবে, এই শব্দটা শুধু ভুল। The vertebral column is formed by 26 vertebra, where the first vertebra is the atlas, যেখানে কতগুলো অক্সিপিটাল বানায়, দুটো বানায়। ট্রু স্টেটমেন্ট। সো ফলস ট্রু ফলস ট্রু। তাহলে এর মধ্যে কতগুলো ইনকারেক্ট? দুটো ইনকারেক্ট আর দুটো ঠিক। অ্যাসারশন রিজন আবারও পড়বো বাংলাতে। রেস্টিং স্টেটে অ্যাক্সোনাল মেমব্রেন ইজ পারমিয়েবল টু পটাশিয়াম এবং ইমপারমিয়েবল টু সোডিয়াম। এটা আমরা সবাই জানি যে রেস্টিং স্টেটে যখন থাকে তখন আমি বলেছিলাম যে কিছু পটাশিয়াম বেরিয়ে যায়, সেটাই বলেছে পারমিয়েবল টু পটাশিয়াম এবং সোডিয়াম কিন্তু ঢোকে না, পটাশিয়াম বেরিয়ে যায় বলেছিলাম রেস্টিং স্টেটে। তিনটে কারণে নেগেটিভ, একটা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাব, দুই হচ্ছে পটাশিয়াম বেরিয়েছে, তিন হচ্ছে অ্যানায়নিক প্রোটিন। তো সেটাই লিখেছে পটাশিয়াম বেরিয়ে যায়। সো দিস ইজ ঠিক। কারণ বলছে সোডিয়াম পটাশিয়াম পাম্প রয়েছে, যারা তিনটে সোডিয়ামকে বার করছে, দুটো পটাশিয়ামকে ভিতরে ঢোকাচ্ছে। না, এটার কারণ তো এটা নয়। পটাশিয়াম বেরিয়ে যায় তার কারণ একটা চ্যানেল আছে যে তিনটে সোডিয়ামকে বার করে দুটো পটাশিয়ামকে ঢোকায়, তাই এক্সপ্লেন করতে পারছে না। বাট এটা কিন্তু ঠিক, এখানে একটা পাম্প রয়েছে যে তিনটেকে বার করছে, দুটোকে ঢোকাচ্ছে। সো দিস ইজ আ কারেক্ট থিং, দিস ইজ আ কারেক্ট থিং, বাট এক্সপ্লেন করতে পারছে না। এক্সপ্লেনেশনে কি থাকা উচিত ছিল যে একটা লিকি চ্যানেল রয়েছে যেখান থেকে পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে। সো অ্যাসারশন ট্রু, রিজন ট্রু, বাট নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। তাহলে দেখ আমি এই প্রশ্নে বুদ্ধি করে 3 রকমের অ্যাসারশন রিজনে দিয়েছি। কারেক্ট এক্সপ্লেনেশন ওয়ালা অ্যাসারশন রিজন একটা দিয়েছি, একটাতে দিয়েছি অ্যাসারশন ঠিক রিজন ভুল সেটাও দিয়েছি, এবং অ্যাসারশন রিজন দুটো ট্রু বাট কারেক্ট এক্সপ্লেনেশন নয় সেটাও দিয়েছি। তো এই প্রশ্নটা কিন্তু আমি যথেষ্ট টাইম, মানে সারা দিন লেগেছে এই কোশ্চেনটা বানাতে। এবং এই টপিক, এই কোশ্চেন প্যাটার্ন আমার মনে হয় যদি এইটাকে একবার মাথার মধ্যে তুই গেঁথে নিতে পারিস, যে এরকম রেডি থাকতে পারি এইরকম কোশ্চেনের জন্য, তো তোকে আটকানো নিজের জন্য খুব কঠিন। আবার একটা ম্যাচ দ্য ফলোইং আমি বলেছি, আমি জাস্ট এমনি তোদেরকে যেহেতু বলেছি বলে আমি অ্যাপারেন্টলি ওই স্টাইলে দেখছি যে এমন কি কোনো অপশন আছে। আছে, সি চারটেতেই আলাদা আলাদা। আমি শুধু সিটা দেখি। পন্স একদম এনসিআরটির লাইন, ফাইবার কানেক্টর C1, তার মানে অপশন এ উত্তর হবে, বুঝে গেছি। গোল করার আগে এবার শুধু দেখে নি। এ হচ্ছে কর্পাস ক্যালোসাম, দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার কানেক্ট করে। কর্পোরা কোয়াড্রিজেমিনা মিড ব্রেনে থাকে, ইয়েস মিড ব্রেনে থাকে, মিলে গেল। তাহলে একটা অপশন দেখে কিন্তু আমার উত্তর ফাট করে হয়ে গেল, আমাকে পুরোটা পড়তে হলো না। খুব ইম্পর্টেন্ট ছবি, এনসিআরটির হিউম্যান রিপ্রোডাকশনের খুব ইম্পর্টেন্ট ছবি, প্রত্যেকটা মার্ক দেখে নিস। তো আমরা এখানে বি এবং ডি কে বলতে বলেছিলাম। বি হচ্ছে ইয়ক স্যাক আর ডি হচ্ছে আম্বিলাইকাল কর্ড। সো ইয়ক স্যাক আর আম্বিলাইকাল কর্ড ইজ দ্য অ্যান্সার, এবং এটা একটা স্ট্রেট ওয়ান লাইনার। ছবিটা তোকে শুধু জানতে হবে। আচ্ছা, এই জায়গাটা আমি বলবো সবাইকে, এই প্যারাগ্রাফটা একটু সোজা ভালো করে পড়বি, প্রত্যেকে এই প্যারাগ্রাফটা ভালো করে পড়বি। ওই নিউরনের যে প্যারাগ্রাফটা, যেখানে প্রথমে ওই ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার নিউরন, এবং তারপরে সোয়ান সেল, মাইলিনেটেড, আনমাইলিনেটেড, ওই জায়গাটা সবাই পড়বি যে কোথায় মাইলিনেটেড নার্ভ দেখতে পাওয়া যায়, সিএনএস এ, পিএনএস এ, এই যে পুরো জায়গাটা রয়েছে সোয়ান সেল, ওইখানটা ভালো করে পড়বি। তো যাই হোক, এখানে কোনটা কারেক্ট জিজ্ঞাসা করেছে। মাইলিনেটেড নার্ভ ফাইবারে সোয়ান সেল থাকে এবং এখানে সোয়ান সেল থাকে না। না, সোয়ান সেল দুটোতেই থাকে, এরকম নয় যে থাকে না, এরকম ব্যাপার নেই। মাইলিনেটেড নার্ভ ফাইবারে কন্ডাকশন ফাস্ট হয়, কারণ মাইলিনেটেড কন্ডাক্টর না, কন্ডাক্টরের জন্য ফাস্ট হয় না। আমি বলেছিলাম মাইলিনের জন্য, মাইলিন হচ্ছে ইনসুলেটর, তো সেই জন্য নার্ভটা এরকম জাম্প করে করে যায় বলে ফাস্ট হয়। মানে এরকম না যে এটা কন্ডাক্টর বলে তাড়াতাড়ি যায়, এটা ইনসুলেটর বলে জাম্প করে করে যায়, স্যালটেটারি কন্ডাকশন বলে, সেই জন্য এটা ফাস্ট হয়। সো এটাও ভুল। Nodes of Van Vier is characterized by high density voltage gated channel
ইয়েস ইয়েস, ঠিক হতে পারে এটা। মাইলিন শীথ ইজ কন্টিনিউয়াস, না মাইলিন শীথ তো কন্টিনিউয়াস নয়, মাইলিন শীথ তো খেপে খেপে থাকে, তো এটাও ভুল। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাইলিন শীথ কন্টিনিউয়াস নয়, ইন্টারাপ্টেড, মাঝে মধ্যে ইন্টারাপ্ট। এরকম টাইপের প্রশ্ন আগেও একটা এসেছিল আগের বছর, যে একজন রিসার্চ দেখছে ওই মেজোরার মানে অ্যাস্কেল মিন্থকে নিয়ে কোশ্চেনটা দিয়েছিল, সিউডোসিলোম নিয়ে। তো ওই রকমই একটা প্রশ্ন, যে সায়েন্টিস্ট দেখছে এক্স এবং ওয়াই, যেখানে এক্স হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ যেটা মেমব্রেন বাউন্ড রিসেপ্টর আছে, তার মানে আমি বুঝে গেলাম এক্স হচ্ছে সে যার একটা সেকেন্ড মেসেঞ্জার আছে, এটা আমি বুঝে গেলাম। এবং ওয়াই হচ্ছে সে যে ডাইরেক্টলি সেলের মধ্যে ঢুকতে পেরে যায়। মানে আমি কিন্তু তোদেরকে বারবার শিখেছি, তার মানে ওয়াই মানে কাদের কথা বলা হচ্ছে, স্টেরয়েড হরমোনের কথা বলা হচ্ছে, না হলে আয়োডিন জাতীয় হরমোনের কথা বলা হচ্ছে। আমি এটা বুঝে গেলাম। এইবার আমি অপশন দেখি, হরমোন এক্স এন্টার দ্য নিউক্লিয়াস এবং ডাইরেক্ট, না হরমোন এক্স তো ডাইরেক্টলি ঢোকে না, কারণ সেকেন্ড মেসেঞ্জার থ্রু ঢোকে। ওয়াই এর সেকেন্ড মেসেঞ্জার আছে, না ওয়াই এর সেকেন্ড মেসেঞ্জার নেই, ওয়াই তো সরাসরি ঢোকে। এক্স এর সেকেন্ড মেসেঞ্জার আছে, ইয়েস দিস ইজ আ ট্রু। So X এর সেকেন্ড মেসেঞ্জার আছে, দিস ইজ Y ক্যান বি ইনসুলিন, না Y ক্যান বি নট ইনসুলিন। Y নয় স্টেরয়েড হবে, নয় আয়োডিন, মানে নয় ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, টেস্টোস্টেরন, অ্যাড্রিনাল কর্টিকাল হরমোন কিংবা থাইরয়েড হরমোন হবে। সো যারা ক্লাস করেছে আমার এতদিন ধরে, আমার মনে হয় তারা এই উত্তরটা ইজিলি করতে পারবে। এটা আবার একটা ওয়ান লাইনার প্রশ্ন, যে অ্যালডোস্টেরন, সোডিয়াম কথাটা মিস হয়েছে, অ্যালডোস্টেরন সোডিয়াম এবং ওয়াটারকে অ্যাবজর্ব করে, তো তার পরিবর্তে কি এক্সক্রিট করে? তো আমি বারবার এটা তোদেরকে দেখিয়েছি যে অ্যালডোস্টেরন সোডিয়াম এবং ওয়াটারকে অ্যাবজর্ব করে, এবং তার পরিবর্তে যেটাকে এক্সক্রিট করে সেটা হচ্ছে কে প্লাস, এইচ প্লাস, এবং এনসিআরটিতে ফসফেটও রয়েছে। সো পটাশিয়াম অবভিয়াসলি একটা অপশনে ছিল, পটাশিয়াম এবং ফসফেট আয়ন। এটা আবার একটা এনসিআরটির ছবি, অল অফ দ্য ফলোইং স্টেটমেন্ট। এটা কার ছবি, এটা কাদের ছবি, এটা ইউরোকডেটসদের ছবি। তো ইউরোকডেট সম্পর্কে তোরা কি জানিস? দেখ, দুটো লাইন শুধু তোদেরকে বলেছিলাম, তিনটে লাইন বলেছিলাম ইউরোকডাটা সম্পর্কে, তিনটে লাইন মনে রাখবি, আর এক্সাম্পল তিনটে মনে রাখবি। তিনটে এক্সাম্পল কি কি মনে রাখতে হয়? অ্যাসিডিয়াস, অ্যালফা, ডলিওলাম, শেষ। তিনটে লাইন কি কি মনে রাখতে হয়? যে ইউরোকডাটারা হচ্ছে প্রোটোকডাটা, যারা সবাই সমুদ্রে থাকে, দে আর এক্সক্লুসিভলি মেরিন, এক। দুই হচ্ছে ইউরোকডাটার নোটোকড শুধুমাত্র লার্ভার লেজে থাকে। 3 নম্বর, ইউরোকডাটার বাইরে টিউনিসিন নামের একটা মেমব্রেন আছে। পর দে আর জেনারেলি মেরিন, না দে আর এক্সক্লুসিভলি মেরিন। সো দিস ইজ নট কারেক্ট। এক্সেপ্ট বলেছিল, এক্সপেক্ট নয়, প্রিন্টিং মিস্টেক, এক্সেপ্ট। সো দে আর এক্সক্লুসিভলি মেরিন, নট জেনারেলি। তোদের এটা খুব ভয়ের ছবি, সেই জন্যই কোশ্চেনটা পিক করা, বাট এই প্রশ্নটার সঙ্গে ছবির কোনো সম্পর্ক নেই। প্রিকারসার অফ ম্যামেলস, ম্যামেলস মানে এরা, ছবি দেখে তোরা যদি গেস করতে পারিস, তো ছবিটা তোদের দেওয়া ছিল সুবিধার জন্য। তো ম্যামেলস এর প্রিকারসার হচ্ছে এ, এ এবং এ, এই তিনজন হচ্ছে ম্যামেলস এর প্রিকারসার। তো এরা কারা? প্ল্যাকিসর্স, থেরাপসিড, আর ওদিকে সরবসিড, সাইনাপসিড আছে। তো আমি শুধু ওইটুকুই বলেছিলাম যে ম্যামেলস এর কারা প্রিকারসার মনে রাখবি, আর বাকিরা সবাই হচ্ছে এটা। তো এখানে থেরাপসিড এবং প্ল্যাকিসর্স এইটাই উত্তর হবে। থেরাপসিড এবং প্ল্যাকিসর্স এইটাই হচ্ছে আমাদের ম্যামেলস এর প্রিকারসার। কাউন্টার কারেন্ট সম্পর্কে জিজ্ঞাসা করেছে, কাউন্টার কারেন্ট নিয়ে এই এমসিকিউ ক্লাসে আর ডিসকাশনে যেতে চাইছি না, বাট তোরা জানিস কাউন্টার কারেন্টের বেসিক ফান্ডা হচ্ছে যেটা ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, সেখান থেকে জল যায়, এবং যেটা অ্যাসেন্ডিং সেখান থেকে সলিউট যায়, সেই সলিউট আবার ফেরত আসে, মোটামুটি এরকম একটা ব্যাপার রয়েছে। তো ডিসেন্ডিং লিম্ব থেকে সলিউট যায় না, ডিসেন্ডিং লিম্ব থেকে ওয়াটার যায়, আর অ্যাসেন্ডিং লিম্ব থেকে ওয়াটার, এটাও ভুল, অ্যাসেন্ডিং লিম্ব থেকে সলিউট যায়। সো এইটা হচ্ছে একমাত্র ঠিক স্টেটমেন্ট। ডিসেন্ডিং লিম্ব থেকে জল বেরোয়, অ্যাসেন্ডিং লিম্ব থেকে সলিউট বেরোয়। তো এটাই কাউন্টার কারেন্টের বেসিক ফান্ডা। কর্টিক্যাল এবং জাক্সটামেডুলারি নেফ্রনের ডিফারেন্স, এগেন দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক। এবং কি পার্থক্য রয়েছে? জাক্সটামেডুলারি নেফ্রনের লুপ অফ হেনলিটা বড়, ভাসারেকটা থাকে সংখ্যায় কম, এবং কর্টেক্স এবং মেডুলার জাংশনে থাকে। এই তো ব্যাপার, দেখে নি এখানে কি রয়েছে। সো জাক্সটামেডুলারি নেফ্রন হ্যাজ লং লুপ অফ হেনলি এন্ড ভাসারেকটা, এবং এরাই কনসেন্ট্রেশন ইউরিন তৈরি করে। সো কাউন্টার কারেন্ট মেকানিজম, যেখানে কনসেন্ট্রেশন অফ ইউরিন হয়, সেখানে কিন্তু জাক্সটামেডুলারি নেফ্রন, যেটা মেডুলা অবধি গেছে, লুপ অফ হেনলি বড়। সো অপশন ডি ইজ দ্য অ্যান্সার। কখন পাওয়ার স্ট্রোকটা দেয়? আমি বারবার বলেছিলাম যে এই যে হেড, এখান থেকে যখন এডিপি আর ফসফেটটা বেরিয়ে যায়, তখন এইটা এদিকে সরে যায় এবং উপরে ওটা স্লাইড করে যায়। সো the release of ADP and phosphate
তখন মাথাটা এদিকে সরে এবং উপরে ওটা স্লাইড করে। মাসেল কন্ট্রাকশনের সময় কি হয়? আমি বারবার বলেছি, মাসেল কন্ট্রাকশনের সময় জেড লাইন গুলো কাছাকাছি চলে আসে, সার্কোমিয়ার ছোট হয়ে যায়, এইচ জোনটা ডিসঅ্যাপিয়ার করে যায়, বাট যেটা আনচেঞ্জ থাকে সেটা হচ্ছে টার্ক ব্যান্ড বা এ ব্যান্ড। সো এইচ জোন, এটা দেখতেই পাচ্ছি, এইচ জোনটা ডিসঅ্যাপিয়ার করে যায়। এবং লাস্ট প্রশ্ন, এটা আমার খুব ফেভারিট প্রশ্ন, এটা এনসিইআরটির ছবি, সংখ্যা অনুযায়ী সাজাতে হবে। দেখ, এ এটা হচ্ছে আরবিসি, বি হচ্ছে প্লেটলেট। তোর সবাই জানি সব থেকে আমাদের রক্তে বেশি থাকে আরবিসি, 45 থেকে 55 লক্ষ, 4.5 to 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। তারপর থেকে প্লেটলেট, তার মানে বি তারপরে হবে, কারণ প্লেটলেট 1.5 থেকে 3.5 লক্ষ থাকে। কিন্তু মজার ব্যাপার দেখ, তিনটে অপশনই এ গ্রেটার দেন বি, তার মানে তোকে এইটাও তোকে জানতে হবে। তো এখানে এই ছবিটা এখানে এরকম এসছে, বাট তোদের প্রশ্নে কিন্তু এটা ভালো এসেছিল, এখানে এরকম কালারফুল হয়ে গেছে বলে এরকম লাগছে, বাট যাই হোক। সো দিস ইজ, এটা কার ছবি? এটা হচ্ছে নিউট্রোফিলের ছবি। তো সব থেকে বেশি থাকে নিউট্রোফিল, তারপরে লিম্ফোসাইট থাকে, এটা লিম্ফোসাইটের ছবি, তারপরে থাকে মোনোসাইট, তারপরে থাকে ইওসিনোফিল, তারপরে থাকে বেসোফিল। সো এ, বি এর পরে ই, তারপরে জি, তারপরে এম, এই সরি মানে তারপরে এফ আর কি, এ বি জি এফ সি, আর লাস্টে হচ্ছে ডি, এ বি ই জি এফ সি ডি, এ বি ই জি এফ সি ডি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এটার সাথে সাথে আমাদের জুলজি ইজ ডান। ভালো করে পরীক্ষা দে, মন দিয়ে পরীক্ষা দে, ফোকাস থাকবি ওই 3 ঘন্টা, তোর থেকে কেউ কেড়ে নেবে না, তোকে বেস্ট দিয়ে আসতে হবে। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, জানা জিনিসকে শেষ করতে হবে। তোর সিলেকশন কিন্তু তোর জানা জিনিসকে ঠিক করে আসার উপরে নির্ভর করে। জানা জিনিসে যেন সিলি মিস্টেক না হয়, জানা জিনিসে যেন ওয়েমার গোল ভুল না হয়, জানা জিনিস যেন না দেখে চলে না আসা হয়। তাই প্রশ্ন দেখেই মনে হচ্ছে কঠিন, লেংদি, পরের প্রশ্নে চলে যা, ওই প্রশ্নে বসে থাকিস না, শেষ কর পুরো পেপার, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স শেষ করে নে তোর জানা জিনিস, তারপরে তুই ফেরত এসে তারপরে বাকি প্রশ্নগুলোকে সলভ কর। অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো করে পরীক্ষা দে, খুব ভালো করে লড়াই কর। নিশ্চয়ই পরীক্ষার পরে দেখা হবে কোনো না কোনো মঞ্চে, আমরা একসাথে সবাই ওই তোদের গলায় স্টেথো পরিয়ে জিতবে বাংলা বলবো। ধন্যবাদ।